সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের আলোচনা চলতেছে। পঞ্চম অধ্যায়টা হলো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডস। এই কেমিক্যাল বন্ডস উপর দিয়ে ভূমিকা আলোচনা করেছি, তারপরে যোজ্যতা ইলেকট্রন এবং যৌগমূলক ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব 5.4 আর্টিকেল, তোমাদের পঞ্চম অধ্যায়ের 5.4 আর্টিকেল। সেখানে আছে যৌগের রাসায়নিক সংকেত। যৌগের রাসায়নিক সংকেত, আর ইংরেজিতে হলো কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস। তো এখানে এই যে সংকেত এবং ইংরেজিতে ফর্মুলা, এই দুটো কথা মধ্যে একটা কেমন জানি আপত্তিকর একটা ব্যাপার আছে। ইংরেজিতে ঠিকই আছে, কারণ এখানে সংকেত ফর্মুলা আমরা যদি বলি যে a+b² এর ফর্মুলা বলো, তাহলে ইজিলি সবাই বলবে। অথবা যে বলা হয় a³ + b³ বা a+b³ ইত্যাদি এলজেব্রার ফর্মুলাটা বলো, তাহলে তোমরা যে ফর্মুলা যেভাবে আছে সেভাবে তোমরা বলবে। কিন্তু যদি বলা হয় a+b² এর সংকেত বলো, তখন তো বেখাপ পায়, ব্যাপারটা কেমন জানি খাপছাড়া হয়ে যায়। তো ইংরেজি দিক দিয়ে দেখো সংকেত এবং ফর্মুলা, এখন যদি বলা হয় পানির সংকেত লেখো, ঠিক আছে, কথাটা কোনো বেমানান হবে না। আবার যদি পানির ফর্মুলা লেখো, তখন কিন্তু ব্যাপারটা একটু খাপছাড়ার মতো। যে অ্যামোনিয়ার ফর্মুলা লেখো, তখন মনে হবে যে a+b² ফর্মুলা আর অ্যামোনিয়ার ফর্মুলা এটা বেশ কেমন জিনিস। কিন্তু এখানে একটা কথা আছে, রাসায়নিক সংকেত, কেমিক্যাল ফর্মুলা। কাজেই এখানে এই পানির ফর্মুলা লেখো বা রাসায়নিক সংকেত লেখো, ইংরেজিতে বলা হবে রাইট ডাউন দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াটার। তখন বলা হবে পানির ফর্মুলা তখন H2O পানির ফর্মুলা। আবার যদি বলা হয় অনুরূপভাবে অ্যামোনিয়ার ফর্মুলা NH3, তাহলে পানির ফর্মুলা অ্যামোনিয়ার ফর্মুলা। এটা কথার মানে হলো এই যে এক অণু পানির মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা নাইট্রোজেন পরমাণু ও তিনটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এক অণুর মধ্যে যে কয়টা উপাদান আছে, এই উপাদানগুলো প্রতীকের মাধ্যমে, যেমন হাইড্রোজেনের প্রতীক এখানে H আর অক্সিজেনের প্রতীক এখানে O, অনুরূপভাবে নাইট্রোজেনের প্রতীক এখানে N, হাইড্রোজেনের প্রতীক H। তাহলে এক অণু পানিতে দুটি হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, এবং এটা প্রকাশ করার জন্য সংখ্যা দেওয়া হয়েছে। ডান পার্শ্বের নিচে ছোট করে সংখ্যাটা দেওয়া হয়েছে। যেমন যদি বলা হয় যে সালফুরিক অ্যাসিডের সংকেত লেখো বা ফর্মুলা লেখো, তখন কিন্তু H2SO4। তার মানে আমরা যখন কোনো ফর্মুলা লিখতে যাব, তখন চিন্তা করতে হবে এক অণুর ব্যাপারটাকে চিন্তা করতে হবে। এখন সামনে যদি এখানে 5 থাকে, এইভাবে যদি 5 থাকে, তাহলে কিন্তু 5 অণু হলো এটা, আর এখানে এটা এক অণু। ঠিক তেমনি এখানে যদি 2 অণু থাকে, তাহলে 2 অণু সালফুরিক অ্যাসিড। তো ফর্মুলা যখন আমরা বলবো কথাটা পানির ফর্মুলা, অর্থাৎ আবার যদি বলা হয় যে অক্সিজেন গ্যাসের ফর্মুলা O2, নাইট্রোজেন গ্যাসের ফর্মুলা N2, কিন্তু নাইট্রোজেনের প্রতীক N এবং নাইট্রোজেন গ্যাসের ফর্মুলা, তার মানে এখনো নাইট্রোজেনতে কয়টা পরমাণু আছে। তাহলে কথাটা দাঁড়ালো এইরকম যে একটি অণুতে কি কি উপাদান আছে এটা আগে চিন্তা করতে হবে।
এবং এই উপাদানগুলো কয়টা করে আছে এবং এই সংখ্যাগুলো আমরা ডান পার্শ্বে ছোট্ট সংখ্যা দ্বারা সাফিক্স দ্বারা প্রকাশ করব, তখন সেটা হবে ওই যৌগটার সংকেত। এখন মলিকুলার পদার্থ অর্থাৎ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুই ধরনের পদার্থ আছে। যে পদার্থকে তোমরা জানো ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, সেটা মৌলিক। আর যেটা যৌগিক, একাধিক অন্যান্য পদার্থ পাওয়া যাবে। যাই হোক, সেটা আলাদা আলোচনা। এখানে যেমন সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। এই উপাদানগুলো কয়টা আছে উপাদান? যে হাইড্রোজেন আছে 2টি উপাদান, সালফার আছে 1টি, অক্সিজেন আছে 4টি। এটা এখনোকে আমরা সারা বিশ্বের মানুষ এটা এখনো সালফিউরিক অ্যাসিডকে প্রকাশ করবে। সারা বিশ্বের মানুষ এখনো নাইট্রোজেন অ্যামোনিয়াকে এভাবে প্রকাশ করবে। ঠিক সারা বিশ্বের মানুষ এখনো পানিকে এভাবে প্রকাশ করবে। তাহলে কথাটা দাঁড়ালো এইরকম যে একটা অণুতে কি কি উপাদান আছে এবং উপাদানগুলোকে প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য উপায়, সেটাই হলো আণবিক সংকেত বা যৌগের কেমিক্যাল ফর্মুলা। কেমিক্যাল ফর্মুলা বলতে বোঝাবে এক অণুতে কয়টি করে উপাদান আছে এবং উপাদানগুলো কি কি আছে সেটা প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে। এখন এই সংকেতগুলো বা ফর্মুলাগুলো, যেমন আমরা তোমার a+b হোল স্কয়ারের ফর্মুলাটা আমরা নির্দিষ্টভাবে লিখি, ঠিক তেমনি a+b হোল কিউবের ফর্মুলাটা আমরা একটা এলজাব্রা হিসাব করে লিখি। ওই জন্য কেমিক্যাল ফর্মুলাটাও একটা হিসাব করে লিখতে হবে। কেমন হিসাব এটা? সেই হিসাবটা হইল, যদি যেমন নাইট্রোজেনের ফর্মুলা N2, অক্সিজেন গ্যাসের ফর্মুলা O2 ইত্যাদি, অর্থাৎ কতগুলো, 1 নম্বর নিয়ম হইল কতগুলো মৌলিক পদার্থ আছে সেগুলো দ্বিপরমাণু, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, আবার এই সালফার এক অণুর মধ্যে সালফার 8, ফসফরাস P4, আবার যদি কতগুলো ধাতব পদার্থ যেরকম লোহা Fe, আবার দস্তা, জিঙ্ক, কপার, তারপরে ক্যালসিয়াম ইত্যাদি। অর্থাৎ ধাতব পদার্থগুলোকে এক অণু বলতে এভাবে বুঝাবে। অর্থাৎ এখানে আয়রনের 55.5 গ্রাম এক অণুর মধ্যে আছে, ঠিক তেমনি এখানে নাইট্রোজেনের এক অণুর মধ্যে 28 গ্রাম আছে, এখানে এক অণুর মধ্যে 32 গ্রাম আছে। যাক, সেটা অন্য হিসাব, সে কথা না। তাহলে ধাতব পদার্থগুলো তার একক পরমাণুটা অনেক সময় অণু বুঝাবে। আবার ওজন O3, এক অণুতে 3টা পরমাণু আছে। O3 ওজন, OZONE, ওজন গ্যাস। এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হইল যে আমরা একটা যখন সংকেত লিখব বা রাসায়নিক সংকেত লিখব, তখন তার যোজনীটার সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। যোজনী সম্বন্ধে ধারণা না থাকলে রাসায়নিক সংকেত লেখা খুব কষ্টকর ব্যাপার। যেমন একটা মৌলের যোজনী 2 আর একটার যোজনী 3, তখন এই দুটো উপাদান যখন একসঙ্গে লিখব, তখন এই যে উপাদান দুটো AB আছে, তখন এফটা চলে গেল বি এর কাছে আর বিটা চলে আসলো এর কাছে, অর্থাৎ এফটা চলে গেল বি এর কাছে, বিটা চলে আসলো এর কাছে, অর্থাৎ 20, অর্থাৎ এটা বির কাছে চলে গেল। আবার এমনও হতে পারে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে আবার AB, তাহলে এই এটা চলে গেল ওর কাছে, বিটা চলে আসলো, এভাবে। এটা একটা, অর্থাৎ যখন কোনো উপাদানের যোজনীগুলো যখন অবিভাজ্য হবে তখন বিনিময় করে লিখতে হবে। এটা গেল একটা। এটা দিয়ে যেরকম ম্যাগনেসিয়াম ফসফেট আমরা জানবো, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম আছে আর ফসফেট আছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2 এ পেয়ে গেল আর এটা এ পাইল। অনুরূপভাবে ক্যালসিয়াম ফসফেট, এই ক্যালসিয়াম ফসফেট আমরা যে বললাম যে ক্যালসিয়াম ফসফেট লেখো, ফসফেট তোমরা জানো, ক্যালসিয়াম তোমরা জানো, এখন তার যোজনীটি সম্বন্ধে ধারণা থাকা লাগবে। তাহলে এর যোজনী 3,
এর 3টা এর কাছে আসলো, এর 2টা ও কাছে চলে গেল। আবার যদি বলা হয় যে অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট আমরা লিখলাম সালফেট, অর্থাৎ অ্যালুমিনিয়াম আমরা জানি Al, সালফেট জানি SO4। এখন এর বিনিময় করব আমরা, বিনিময় করে তাহলে এরটা ওর কাছে চলে গেল, এরটা এর কাছে। এটা একটা নিয়ম, অর্থাৎ A3B2 A2B3 ইত্যাদি। এটা হলো 2 নম্বর। 3 নম্বর নিয়ম হলো অনেক উপাদান আছে, যেমন কার্বনের যোজনী 2, অক্সিজেনের যোজনী কার্বনের যোজনী 4, অক্সিজেন যোজনী 2। তাহলে আমরা লিখবো এর 4টা এর কাছে চলে গেল, এর 2টা এর কাছে চলে গেল। এটাকে কমন নিলে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। অন্যভাবে এক হতে পারে যোজনী, যেমন বোরন নাইট্রাইড, দুটোর সমান, এরও 3 ওরও 3। আবার অ্যালুমিনিয়াম নাইট্রাইড, এগুলো নাইট্রাইড, অর্থাৎ এখানে নাইট্রাইডের যোজনী 3, এখানে নাইট্রাইডের যোজনী 3, অর্থাৎ বোরন নাইট্রাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড। তো আমরা এই যৌগ সংকেত লেখা দিক দিয়ে কতগুলো যৌগ তোমাদের খুব ব্যবহার হয় সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করতেছি। যেমন আমরা কতগুলো ধাতব আয়ন, এদের মূলক মনে করি সালফেট, যোজনী 2, কার্বনেট যোজনী 2, ক্লোরাইড যোজনী 1, হাইড্রোক্সাইড যোজনী 1, এই ইত্যাদি যেগুলো তোমাদের খুব ব্যবহার হয় তোমাদের শ্রেণীতে, সেগুলো সংকেত লেখার আমরা চেষ্টা করি। ধাতব আয়ন যেমন Pb2, কপার, 2টা যোজনী আছে, 1+, 2+। অনুরূপভাবে আয়রন 2+, আয়রন 3+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, এবং সোডিয়াম প্লাস, অ্যামোনিয়াম 1+। এইগুলো, এই আয়নগুলো তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়। এদের দ্বারা সংকেতগুলো আমরা লিখব। লেড সালফেট, তাহলে Pb সালফেট, Pb কার্বনেট, লেড কার্বনেট। আবার Pb ক্লোরাইড, লেড ক্লোরাইড, Pb হাইড্রোক্সাইড ইত্যাদি। অনুরূপভাবে কপার যোজনী যখন 1, তখন কপার সালফেট, কপার কিউপ্রাস বা কপার 1 কিউপ্রাস সালফেট, কিউপ্রাস কার্বনেট, অর্থাৎ কপার 1 কার্বনেট। আবার কপার কিউপ্রাস ক্লোরাইড, অনেকে CuClও রাখা হয়। আবার কিউপ্রাস হাইড্রোক্সাইড 2, অথবা একটা কপার একটা হাইড্রোক্সাইড, এটাও লেখা হয়, এভাবে লেখা হয়। এই লেখার পিছনে কারণ আছে, এটা এখানে ব্যাখ্যা করা যাবে না। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কপার হাইড্রোক্সাইড বা কিউপ্রাস হাইড্রোক্সাইড অথবা কপার 1 হাইড্রোক্সাইড। তাহলে কপার 1 সালফেট, কপার 1 কার্বনেট, কপার 1 ক্লোরাইড, কপার 1 হাইড্রোক্সাইড। এবার কপার 2, অর্থাৎ কপার সালফেট, কপার কার্বনেট, কপার ক্লোরাইড এবং কপার হাইড্রোক্সাইড ইত্যাদি। অন্যভাবে আয়রনের বেলায় আমরা লিখতে পারবো আয়রন 2 সালফেট, আয়রন
2 কার্বনেট, আয়রন ফেরাস আয়রন 2 ক্লোরাইড, আয়রন 2 হাইড্রোক্সাইড। অনুরূপভাবে ফেরিক সালফেট, ফেরিক কার্বনেট, ফেরিক ক্লোরাইড এবং ফেরিক হাইড্রোক্সাইড। এইভাবে আমরা যৌগ সংকেত। অনুরূপভাবে জিঙ্ক সালফেট, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড। অনুরূপভাবে সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। অর্থাৎ এই নিয়মগুলো আমরা দেখলাম। এখানে AB এবং AB2 এই সূত্র অনুসরণ করলো, আর এখান থেকে অনুসরণ করলো AB অথবা AB2। অনুভাবে এখানে অনুসরণ করলো, এখান থেকে এই পর্যন্ত অনুসরণ করলো A3B2 অথবা B3A2, আর এখানে অনুসরণ করলো AB এবং AB2। অর্থাৎ এখানে বিনিময়, এখানেও বিনিময়, এখানেও বিনিময়, এখানেও বিনিময়। এখানে যেহেতু এর যোজনী 1, বির যোজনী 1, যেমন লেড সালফেট, লেড কার্বনেট, এখানে লেড ক্লোরাইড, লেড হাইড্রোক্সাইড। এখানে AB যেমন কপার সালফেট, কপার কার্বনেট, আবার AB2 কপার ক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড। A2 এ চলে গেল বির কাছে, বিটা আসলো এর কাছে, যেমন ফেরিক সালফেট, ফেরিক কার্বনেট। আবার হইল AB3, এ চলে গেল আবার AB3, অর্থাৎ বিনিময় হইল। আর এটা হলো AB2। অর্থাৎ এইভাবে আমরা যৌগ লেখার নিয়মগুলো আমরা জানলে যৌগ লিখতে পারবো। আর রসায়ন বিজ্ঞানের যৌগ লেখার অভ্যাসটা বা নিয়মটা এখন থেকে না জানলে পরবর্তী বড় ক্লাসে তোমাদের যৌগ সংকেত লেখা খুব কষ্টকর হয়ে যাবে এবং অনেক সময় লজ্জিত হবে তোমরা। যাই হোক, তোমাদের সকলকে ধন্যবাদ। এরপরে আমি আলোচনা করব আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। তোমাদের সকলকে ধন্যবাদ।